দেখে নেব খেলার সময় শিরোনাম। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে রাতে সংযুক্ত আরব আমিরাত যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু মিশন। মেগা ইভেন্টের প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ আইসিসির। দুবাইয়ে 17 ফেব্রুয়ারি একমাত্র ওয়ার্ম আপ গেমে টাইগারদের প্রতিপক্ষ পাকিস্তান শাহিনস। ডিপিএল এর জন্য শক্তিশালী দল গঠন মোহামেডানের। ফরচুন বরিশালের মতো আধিপত্য বিস্তারের লক্ষ্য তামিমের। সাদা কালো জার্সিতে খেলবেন মুশফিক মাহমুদুল্লাহ রাও। এবং 21 পদকের জন্য মন্ত্রণালয়ের বিবেচনায় নেই সাফজয়ী ফুটবল দলের সব সদস্য। অগ্রাধিকারে কেবল ফাইনালের শুরুর একাদশ। মানতে নারাজ ফেডারেশন। আরও অন্যান্য মেয়েরাও তো খেলেছে, তারাও আশায় ছিল। আমার মনে হয় টিম ওয়ার্ক যেহেতু সবাইকে নিয়েই এটা করলে আমার মনে হয় সবচেয়ে ভালো হবে। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতে ক্রিকেট চ্যাম্পিয়ন্স ট্রফি প্রসঙ্গ। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ করেছে আইসিসি। মূল টুর্নামেন্ট শুরুর আগে 3 দিনে 4টি প্রস্তুতি ম্যাচ খেলবে 4 দল। 17 ফেব্রুয়ারি দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে নিজেদের একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের, যেখানে টাইগারদের প্রতিপক্ষ হবে পাকিস্তান শাহিনস। সবচেয়ে বেশি 2টো ম্যাচ খেলবে আফগানিস্তান। প্রতিপক্ষ দল না পাওয়ায় প্রস্তুতি ম্যাচ থেকে নিজেদের নাম সরিয়ে নিয়েছে ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নাজমুল হোসেন শান্ত শিরোপা জয়ের স্বপ্ন দেখলেও প্রতিপক্ষ বিবেচনায় টুর্নামেন্ট শেষে তলানির দিকে থাকতে পারে বাংলাদেশ, এমন মন্তব্য করেছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। তার মতে আগের আসরে সেমিফাইনাল খেললেও প্রক্রিয়া ঠিক না থাকায় ধারাবাহিকভাবে ভালো করতে পারছে না দল। তার মতে এক্স ফ্যাক্টর নয়, দলগত পারফরমেন্স দিয়েই মূল শক্তি হবে বাংলাদেশের জন্য। চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাওয়ার আগে বিসিবির ওয়ানডে ফরম্যাটের সিরিজ আয়োজন করা উচিত ছিল বলেও মনে করেন পাইলট। প্রত্যাশার বেলুন ফুলিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির বিমান ধরছে বাংলাদেশ। টুর্নামেন্টের সবশেষ আসরের ফলাফল দেখলে অবশ্য টাইগার অধিনায়কের মন্তব্যে অবাক হওয়ার কিছু নেই। 2017 সালে সেমিফাইনাল খেলেছিল মাশরাফির দল। তবে বাস্তবতা বলছে ভিন্ন। গ্রুপ পর্বে বাংলাদেশের 3 প্রতিপক্ষ পাকিস্তান, ভারত ও নিউজিল্যান্ড। ওয়ানডে ফরম্যাটের এই টুর্নামেন্টে 3 দলই শিরোপার দাবিদার। তাদের বিপক্ষে জয় পাওয়া কতটা সম্ভব? আইসিসি ইভেন্টে বাংলাদেশের পরিসংখ্যান বিবেচনায় খুব বেশি আশাবাদী হওয়ার উপায় আছে কি? এই 8টা টিমের মধ্যে কিন্তু নিচের দিকে থাকবে বাংলাদেশ এবং আফগানিস্তান। বাদবাকি 6টা টিমই কিন্তু আপনার চেয়ে অনেক বেটার টিম। প্রত্যেকটা প্লেয়ার ক্লিক করে গেছে, ভালো খেলে ফেলেছে। আপনি রেজাল্ট চ্যাম্পিয়ন হয়ে গেছেন, হতেই পারেন। কিন্তু প্রক্রিয়া যদি ভালো থাকে তাহলে প্রত্যেক সিরিজে যে আপনি এরকম খেলা খেলবেন, তখন একটা ম্যাচ 2টা ম্যাচ ওইভাবে হবে না। কিন্তু দেখবেন যে প্রত্যেক সিরিজে যে আপনি এরকম ভালো খেলে বেরিয়ে আসছেন। প্রতিটি দলেই একা ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মতো আছেন বেশ কয়েকজন ক্রিকেটার। যদিও শান্ত নিজ স্কোয়াডের সবাইকে দেখছেন সেভাবে। তবে সাবেক অধিনায়ক পাইলটের মতে বাংলাদেশ দলে নেই কোনো এক্স ফ্যাক্টর। টাইগারদের মূল শক্তি দলগত পারফরমেন্স। টোটাল টিম হচ্ছে আমাদের স্ট্রেংথ। আমার কাছে মনে হয় আমাদের টিমে কিন্তু বুমরার মতো বোলার নাই, কিন্তু আমাদের আছে যেটা হচ্ছে সমন্বয়। যদি ধরেন সবার কাছ থেকে আলাদা আলাদা করে আপনার কন্ট্রিবিউশনটা লাগবে। টপ অর্ডারে আমাদের যেমন আগে রান হচ্ছিল না, বাট আমার কাছে মনে হয় যে টপ অর্ডার থেকে রানটা খুবই ইম্পর্টেন্ট। 50 ওভারের খেলায় আপনার স্টার্টিংটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের বোলাররা কিন্তু খুব ভালো রিদম আছে। 7 দলের বিপিএল নিয়ে হয়েছে নানা সমালোচনা। চ্যাম্পিয়ন্স ট্রফির বিবেচনায় এক দল কম নিয়ে বিপিএল আয়োজন করলে মেগা ইভেন্টের আগে প্রস্তুতির জন্য বেশি সময় পাওয়া যেত। সেই চিন্তা বোর্ডের ছিল কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন পাইলট। বাংলাদেশ ম্যানেজমেন্ট বিপিএল করলো ঠিকই, কিন্তু হয়তো বিপিএল ইভেন্টকে নিয়ে চিন্তা করেছে, চ্যাম্পিয়ন্স ট্রফিকে নিয়ে চিন্তা করেছে, কিন্তু সমন্বয় 3 মাস বা 6 মাসের একটা পরিকল্পনা, সেটা হয়তো ম্যানেজমেন্ট মিস করে গেছে। আমার কাছে মনে হয় যারা হয়তো এই পাকিস্তানের একটু বাইরে, তারা এসে বাংলাদেশে হয়তো 2টা ম্যাচ খেলে, ওয়ানডে ম্যাচ খেলে তারা ঝালাই করে হয়তো এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেতে পারতো। সেইটা প্রক্রিয়াটা হয়তো করতে মিস করে গেছে। আমার কাছে মনে হয় যেটা করলে বাংলাদেশ টিমের জন্য আপনার একদম সুন্দর একটা প্রিপারেশন, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সুন্দর একটা প্রিপারেশন। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে মোমেন্টাম পেলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করা সম্ভব বলেও মনে করেন পাইলট। কম্প্যাক্ট আমরা ব্যাটসম্যান। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে রাতে সংযুক্ত আরব আমিরাত যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন রিপোর্টার মাহবুব রিমন। আমরা দলের সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রিমন, ফ্লাইটের বিস্তারিত জানাবেন।
আর কোনো শিক্ষা সফর নয়, এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে নাকি চ্যাম্পিয়ন হওয়ার জন্যই বাংলাদেশ দল খেলবে। অন্তত আনুষ্ঠানিক যে সংবাদ সম্মেলন নাজমুল হোসেন শান্ত বলে গেছেন এবং সেই চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়েই বাংলাদেশ দল। আর সব ঠিক থাকলে 55 মিনিট পর বাংলাদেশ সময় একটার সময় যে ক্রিকেটারদের বহনকারী বিমান সেই বিমানটি কিন্তু আসলে দুবাইয়ের উদ্দেশ্যে যাবে। জানেন যে আগামীকাল বিশ্রামের পর দুবাইয়ে কিন্তু বাংলাদেশ দল 3 দিনের একটা ক্যাম্প করবে। এর মাঝে 17 তারিখ পাকিস্তান শাইন্সের বিপক্ষে একটা প্রস্তুতি ম্যাচ খেলবে। সব কিছু সেট। জানেন যে 1999 সালে আইসিসির যে বৈশ্বিক ইভেন্ট, সে বৈশ্বিক ইভেন্টে নিয়মিত কিন্তু বাংলাদেশ অংশগ্রহণ করছে। সবশেষ যে চ্যাম্পিয়ন্স ট্রফি, সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিন্তু বাংলাদেশ সেমিফাইনাল খেলেছিল। তো এবার কিন্তু আসলে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে কিন্তু বাংলাদেশ দল যাচ্ছে। যদিও বিমানবন্দরে মোটে 2 জন ক্রিকেটার, যে ভিআইপি টার্মিনাল রয়েছে সেখান দিয়ে আসলে অধিকাংশ ক্রিকেটাররা প্রবেশ করেছেন, তবে মোটে 2 জন ক্রিকেটার বলা হয় যে ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সবার আগে এসেছেন এবং এরপরই এসেছেন মুশফিকুর রহিম। এই 2 জন ক্রিকেটার কিন্তু দোতলার যে টার্মিনাল, সেই টার্মিনাল দিয়ে তারা প্রবেশ করেছেন। এখন কিন্তু বিমানবন্দর একেবারেই ফাঁকা, অর্থাৎ ক্রিকেটাররা সবাই তাদের যে বোর্ডিং পাস সংগ্রহ করেছেন। বাকি যে ক্রিকেটার রয়েছেন অধিকাংশ ক্রিকেটারই আসলে একাডেমি থেকে এসেছেন। সেই ক্রিকেটাররা কিন্তু বিসিবির যে গাড়ি, সেই গাড়িতে করে এসেছেন। এর বাইরে ক্রিকেটাররা ব্যক্তিগত গাড়িতে করে এসেছেন। বলছিলাম যে একটা 3 দিনের একটা ক্যাম্প করবেন তারা, তারপরে 17 তারিখ পাকিস্তান শাইন্সের বিপক্ষে খেলবে। এবং জানেন যে বাংলাদেশের গ্রুপে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ছাড়াও কিন্তু নিউজিল্যান্ড রয়েছে। বলছিলাম যে সবশেষ যে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর, সেখানে কিন্তু বাংলাদেশ দল সেমিফাইনাল খেলেছিল। মাহমুদুল্লাহ রিয়াদ টাইগারদের যে সিনিয়র ক্যাম্পেইনার, এই 2 ক্যাম্পেইনারের সম্ভাব্য শেষ আইসিসির কোনো ইভেন্ট, এবং সেই ইভেন্টের কারণে কিন্তু বাড়তি একটা কিন্তু এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি মাত্রা পাচ্ছে। যদিও এবারের অন্যান্য আইসিসির যে ইভেন্টগুলো রয়েছে সেই তুলনায় কিন্তু এবার কিন্তু খুব একটা আসলে ক্রিকেটারদের নিয়ে উচ্চাসা নেই। কারণ জানেন যে বাংলাদেশ দল ওয়ানডে ফরম্যাটে খেলেছে, তাও গেল বছর সেটা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, এবং যেই ওয়ানডে ফরম্যাটে কিন্তু বাংলাদেশ দল খুবই বাজে পারফর্ম করেছিল। তবে টি-20তে কিন্তু ক্যারিবিয়ানদের হোয়াইট ওয়াশ করেছিল এবং বিপিএল খেলে তারা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাচ্ছে। যদিও ঢাকায় 5 দিনের একটা ক্যাম্প করেছিল, কিন্তু সেই 5 দিনের ক্যাম্পে 3 দিনে কিন্তু 6 ক্রিকেটার অনুপস্থিত ছিলেন, অর্থাৎ ফরচুন বরিশালের হয়ে যারা বিপিএল শিরোপা জিতেছিলেন সেই 5 জন সহ মেহেদী হাসান মিরাজ। তবে শেষ 2 দিন কিন্তু ক্রিকেটাররা ম্যাচ সিনিয়রিটিতে অংশ নিয়েছেন। সব মিলে কিন্তু আসলে ক্রিকেটাররা প্রস্তুত। এখন দেখার বিষয় প্রথম ম্যাচটি ভারতের বিপক্ষে। জানেন যে একটা ইতিবাচক কিন্তু খবর আছে, ইতিমধ্যে দর্শকরা জেনে গেছেন ভারতের যিনি পেস বোলার জসপ্রীত বুমরা ছিটকে গেছেন এবং ভারতের সঙ্গে সব কিছু মিলিয়ে বাংলাদেশ দল যখনই ভারতের বিপক্ষে খেলে, বাংলাদেশ দল কিন্তু অন্যরকম একটা মোটিভেশন নিয়ে কিন্তু খেলতে নামে জসপ্রীত বুমরা নিয়ে। এবং যদি শুরুটা ভালো হতে পারে, অর্থাৎ 20 তারিখ যেই ম্যাচটা, সেই ম্যাচটা যদি ভারতকে হারিয়ে দিতে পারে, সব কিছু মিলিয়ে কিন্তু দারুণ একটা শুরু হবে। এরপরে পাকিস্তান কিংবা নিউজিল্যান্ড স্বপ্ন আসলে দেখতে নেই মানা বাংলাদেশ দল 1999 সাল থেকে এখন পর্যন্ত, অর্থাৎ নিয়মিত আইসিসি এবং আইসিসি টুর্নামেন্টে অংশ নেওয়ার পর থেকে এখন পর্যন্ত কিন্তু সিনিয়র পর্যায়ে কোনো ধরনের ট্রফি জিততে পারেনি। বলছিলাম যে মুশফিক এবং মাহমুদুল্লাহর শেষ যে আইসিসি ইভেন্ট, এবং সেই ইভেন্টটা যদি বাংলাদেশ দল রাঙাতে পারে এবং প্রথম ম্যাচটা যদি বাংলাদেশ দল ভারতকে হারিয়ে দিতে পারে, তাহলে বলাই বাহুল্য যে দারুণভাবে একটা ট্রফি, একটা সিরিজ শুরু করবে। তবে সব কিছু মিলিয়ে বাংলাদেশ দলের যেই 15 ক্রিকেটার রয়েছেন, এর বাইরে জানেন যে 2 জন পেসার, অর্থাৎ পেসার হাসান মাহমুদ এবং খালেদ আহমেদকে উড়িয়ে নেওয়া হচ্ছে নেটে কোয়ালিটি বোলারকে খেলানোর জন্য। তবে তারা 2 জন কিন্তু আজকে যাচ্ছেন না, আগামীকাল সকাল 10টায় তারা 2 জন আলাদাভাবে যাবেন। তো এই ছিল আমার কাছে বিমানবন্দর থেকে ক্রিকেটারদের দুবাই যাত্রা সবশেষ। 50 মিনিট পরে ক্রিকেটারদের বহনকারী বিমানটি দুবাইয়ের উদ্দেশ্যে উড়াল দিবে। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ ক্রিকেট দল। রাত 1:30টায় তাদের বহনকারী ফ্লাইটটি রওনা দেবে, সেই খবর জানাচ্ছিলেন। এবং একই সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সম্ভাবনা এবং এই আসর নিয়ে বাংলাদেশ দলের প্রস্তুতির সবশেষ খবর জানাতে বিমানবন্দর থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার মাহবুব রিমন। আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের সহ অধিনায়কের দায়িত্ব পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। এখন পর্যন্ত 4 ওয়ানডেতে দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি, যদিও সেভাবে সাফল্য পাননি। তবে ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্টে তার ক্যাপ্টেন্সিতেই ম্যাচ জিতেছিল বাংলাদেশ। ওই ফলাফল আর সাম্প্রতিক পারফরমেন্সের বিবেচনায় এই অলরাউন্ডারকে মেগা ইভেন্টের সহ অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে বিসিবি।
তারা দুই বন্ধু মাঠ ও মাঠের বাইরে বয়সভিত্তিক পর্যায় থেকে খেলছেন একসঙ্গে। 2016 সালে অনূর্ধ্ব-19 বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ, হয়েছিলেন ম্যান অব দ্য টুর্নামেন্ট। ওই আসরে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন নাজমুল হোসেন শান্ত। যুব বিশ্বকাপের ওই জুটি সিনিয়র ন্যাশনাল টিমেরও গুরুত্বপূর্ণ অংশ। এবার আইসিসি ইভেন্টে ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেনের মহা গুরুত্বপূর্ণ দায়িত্ব দুজনের কাঁধে। নাজমুল হোসেন শান্ত 3 ফরম্যাটে টাইগারদের নেতৃত্বে গত বছরের ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে টি-20 বিশ্বকাপ দিয়ে আইসিসি ইভেন্টে অধিনায়কত্বের অভিজ্ঞতা হয়েছে তার। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও গুরু দায়িত্ব তার কাঁধে। তবে সিনিয়র পর্যায়ে আইসিসি ইভেন্টে এখনও ক্যাপ্টেন্সির সুযোগ হয়নি মেহেদী হাসান মিরাজের। টাইগারদের হয়ে যে কয়টা ম্যাচে অধিনায়কত্ব করেছেন তা ভারপ্রাপ্ত হিসেবে। তবে এবার পাকিস্তান সংযুক্ত আরব আমিরাতে মেগা ইভেন্টে বড় এক দায়িত্ব মিরাজের ওপর। লাল সবুজের সহ অধিনায়ক হিসেবে এই অলরাউন্ডারের নাম ঘোষণা করেছে বিসিবি। ফর্মের হিসেবে এটা প্রাপ্যই 27 বছর বয়সী অলরাউন্ডারের। দীর্ঘদিন ওয়ানডে ফরম্যাটে খেলা হয়নি বাংলাদেশি ক্রিকেটারদের, টি-20 ফরম্যাটের বিপিএল দিয়েই সারতে হয়েছে প্রস্তুতি। আর সেই হিসেবে সবচেয়ে ছন্দে আছেন মিরাজ। ব্যাটে বলে দারুণ পারফরমেন্স উপহার দিয়ে হয়েছেন ম্যান অব দ্য টুর্নামেন্ট। একেবারে উল্টো চিত্র ছিল শান্তর বেলায়। শিরোপাজয়ী ফরচুন বরিশালের অংশ হলেও নিয়মিত মূল একাদশে জায়গা হয়নি তার। আন্তর্জাতিক কিংবা ফ্র্যাঞ্চাইজি আসর কোথাও সেভাবে রান পাচ্ছেন না এই টপ অর্ডার ব্যাটার। ফর্মহীন ক্রিকেটারের নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো আসরে অংশ নেওয়াটাই মনোপুত হচ্ছে না অনেকের। ইনফর্ম মিরাজের ভাইস ক্যাপ্টেন্সি পাওয়াকে ইতিবাচকভাবে দেখছেন সমর্থকরা। শান্তর ইনজুরিতে ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজে অধিনায়ক হিসেবে দারুণ সাফল্য পেয়েছেন মিরাজ। তার নেতৃত্বেই ক্যারিবীয় কন্ডিশনে 2 ম্যাচ সিরিজ ড্র করেছিল টাইগাররা। ওয়ানডে ফরম্যাটে 103 ম্যাচের ক্যারিয়ারে 4টিতে ক্যাপ্টেন্সি করেছেন এই অলরাউন্ডার, তবে জয় পাননি এক ম্যাচেও। এবার সহ অধিনায়ক হিসেবে মেগা ইভেন্টে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চাইবেন মিরাজ, ধরে রাখতে চাইবেন দুর্দান্ত ফর্মটা। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে না থাকলেও 16তম সদস্য হিসেবে দলের সঙ্গেই আছেন টাইগার ওপেনার লিটন কুমার দাস। মেগা ইভেন্টে সতীর্থদের দেশ ছাড়ার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এভাবেই নিজের অনুভূতি প্রকাশ করেন এলকেডি। দলকে শুভকামনা জানানোর পাশাপাশি বাংলাদেশের সবচেয়ে বড় সমর্থক হিসেবে নিজেকে দাবি করেন এই ডানহাতি ওপেনার। যদিও এই পোস্টে লিটনের দলে না থাকার আক্ষেপ ছিল একেবারেই স্পষ্ট। বিপিএল আর 5 দিনের অনুশীলনের পর শেষ হলো বাংলাদেশ দলের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি। লক্ষ্যটা চ্যাম্পিয়নশিপের হলেও বাস্তবতা বলছে ভিন্ন কিছু। প্রত্যাশার ভেলায় চেপে উড়াল দিলেও স্বপ্ন পূরণে কতটুকু সফল হয় টাইগাররা, তাই এখন দেখার অপেক্ষায় ভক্তরা। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য যখন দেশ ছেড়েছে 15 সতীর্থ, তখন আক্ষেপ কিংবা হতাশায় পড়ছেন টাইগার ওপেনার লিটন কুমার দাস। ফর্মে থাকলে হয়তো এই 15 জনের একজন হতে পারতেন এলকেডি, কিন্তু তা আর হলো কই। ফেসবুক স্ট্যাটাস দিয়েই সতীর্থদের শুভ কামনা জানাতে হলো তাকে। সেখানেই নিজেকে দলের 16তম সদস্য হিসেবে উল্লেখ করেন টাইগার ওপেনার। দল দেশ ছাড়ার আগে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দেন লিটন। সেখানেই তিনি উল্লেখ করেন, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর অসাধারণ এই দলের জন্য শুভ কামনা। আমার বিশ্বাস মেগা আসরে বাংলাদেশ দল নিজেদের সেরাটা দিয়ে খেলবে। টাইগাররা কিভাবে খেলে তা পুরো বিশ্বকে তারা দেখিয়ে দেবে। আমি স্কোয়াডে যুক্ত হতে পারিনি, কিন্তু বিষয়টি আমাকে এখন দলের সবচেয়ে বড় সমর্থকে পরিণত করেছে। আমি প্রতিটি রান, উইকেট এবং ক্যাচের জন্য উদযাপন করব। তোমরা ভিন্ন ভূমিকায় তোমাদের এই 16তম সদস্যকে পাবে। এমন পোস্টে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে না পারার আক্ষেপ স্পষ্ট। বেশ কিছুদিন ধরে জাতীয় দলে ফর্মে নেই লিটন দাস। যদিও বিপিএল এ ঢাকা ক্যাপিটালসের হয়ে ব্যাট হাতে দারুণ পারফর্ম করেছেন এলকেডি। ঢাকার ফ্র্যাঞ্চাইজিটির হয়ে ব্যাট হাতে একটি সেঞ্চুরির পাশাপাশি 2টি হাফ সেঞ্চুরিতে 368 রান করেন লিটন। তারপরও নির্বাচকদের মন গলাতে পারেননি তিনি। জাতীয় দলের হয়ে রান খরায় চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়তে হয় তাকে। গেল 1 বছরে বাংলাদেশের হয়ে 5 ওয়ানডেতে মাত্র 6 রান করেন এই ডানহাতি ওপেনার, যেখানে 3 ম্যাচেই 0 রানে আউট হন এলকেডি। শুধু তাই নয়, লাল সবুজ জার্সি গায়ে 3 সংস্করণে 19 ইনিংসে হাফ সেঞ্চুরি নেই একটিও। শেষ 7 ইনিংসে তিনি স্পর্শ করতে পারেননি 2 অঙ্ক। সবশেষ সিরিজে ওয়েস্ট ইন্ডিজ সফরে 3 ম্যাচে তার রান ছিল মোটে 6। এসব কারণেই মূলত দলে জায়গা হয়নি লিটন দাসের। তাজিন খন্দকার, সময় সংবাদ। আরও একটি কারণে স্মরণীয় হয়ে থাকবে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি। এই আসর দিয়েই শেষবারের মতো আইসিসির ইভেন্টে মাঠে নামবেন বিরাট কোহলি, রোহিত শর্মা, কেইন উইলিয়ামসনের মতো তারকারা।
আগেই টি-20 থেকে অবসর নেয় এটি হতে যাচ্ছে তাদের শেষ আইসিসি টুর্নামেন্ট। বহু আলোচনা সমালোচনার এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট বিশ্ব স্মরণীয় করে রাখবে তাদের কিংবদন্তিদের জন্য। এই আসর দিয়েই শেষবারের মতো আইসিসির ইভেন্টে দেখা যাবে তারকা ক্রিকেটারদের। আগেই টি-20 থেকে অবসর নেয় এটি হতে যাচ্ছে তাদের শেষ আইসিসি টুর্নামেন্ট। এই মুহূর্তে ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা তারকা বিরাট কোহলি, তবে সম্প্রতি তার পারফরমেন্সের ধার ঠিক নেই আগের মতো। ধারাবাহিকতার অভাবে সমালোচনাও হচ্ছে টুকটাক, আর তাই এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি শেষেই যে তিনি ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানাবেন সেটা প্রায় শতভাগ নিশ্চিত। কিং কোহলির সতীর্থ রোহিত শর্মার ক্ষেত্রেও তাই। ৩৭ বছর বয়সী ওপেনার দলকে টি-20 বিশ্বকাপ জিতিয়ে বিদায় বলেছেন শর্টার ফরম্যাট। পরবর্তী আইসিসি ওয়ার্ল্ড কাপ 2027 সালে আগামী 2 বছর এই ফরম্যাটে খেলা চালিয়ে যাওয়া তার জন্য অসম্ভব, আর তাই এটাই যে রোহিতের শেষ আইসিসি ইভেন্ট তা বলাই যায়। রোহিতের চেয়ে 2 বছরের ছোট হলেও নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনের শেষ আইসিসি ইভেন্ট হতে চলেছে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি। সম্প্রতি ভালো শেপে থাকলেও প্রায়ই বিভিন্ন ধরনের ইনজুরির শিকার হচ্ছেন তিনি, আর তাই ধারণা করা হচ্ছে নিজের ক্যারিয়ার হয়তো 2027 পর্যন্ত লম্বা করবেন না কিউই কিংবদন্তি। আফগান ক্রিকেট জাগরণের অগ্রদূত মোহাম্মদ নবী। যতদিন দেশটির ক্রিকেট থাকবে আলোচনায় থাকবে এই অলরাউন্ডারের নাম। 40 ছুঁই নবীর ফর্মটাও ঠিক আগের মতো নেই, আর তাই পাকিস্তানেই ক্যারিয়ার শেষ করার সম্ভাবনা আছে তারও। আরও অনেকের জন্যই চ্যাম্পিয়ন্স ট্রফি হতে পারত আইসিসির শেষ ইভেন্ট, তবে ইনজুরি কিংবা দলে জায়গা না পাওয়ায় না খেলেই বিদায় নিতে হচ্ছে তাদের। এই তালিকায় সবার আগে যিনি থাকবেন তিনি সাকিব আল হাসান। এছাড়াও শেষ মুহূর্তে স্কোয়াড থেকে নিজের নাম সরিয়ে নেয় হয়তো আইসিসির শেষ ইভেন্টটাও মিস করলেন অজি কিংবদন্তি মিচেল স্টার্ক। এস.এম. ইকবাল, সময় সংবাদ। বিপিএল এর মতো ঢাকা প্রিমিয়ার লিগেও একচেটিয়া আধিপত্য রাখতে চান তামিম ইকবাল। নতুন মৌসুমে নিজের নতুন ঠিকানা মোহামেডানে, তাই অনেকটাই ফরচুন বরিশালের ছায়া। মুশফিক, রিয়াদ, হৃদয়রা তো আছেনই, খেলবেন মিরাজ, তাইজুল, নাসুম আর সাইফুদ্দিনরাও। এখানেই শেষ নয়, সাদা কালো জার্সিতে দেখা যেতে পারে তাসকিন কিংবা এবাদতকেও। দারুণ সময় পার করছেন তামিম ইকবাল। ব্যাক টু ব্যাক বিপিএল এর চ্যাম্পিয়ন ক্যাপ্টেন এবার চোখ রাখছেন ঢাকা প্রিমিয়ার লিগে। প্রাইম ব্যাংক থেকে মোহামেডান, নতুন ঠিকানায় নতুন জার্সি গায়ে জড়াবেন এই ওপেনার। ফরচুন বরিশালের আদলে এই টুর্নামেন্টেও একচেটিয়া আধিপত্য রাখতে চান তামিম। এখনো 50 ওভারের ফরম্যাটের প্রতি ভালোবাসাটা সবচেয়ে বেশি। তামিম অনেক আগ্রহী 50 ওভার্স খেলার জন্য, তার আগ্রহটা অনেক বেশি, এবং আমার মনে হয় না যে সে যদি ফিট থাকে এবং অন্য কোনো কাজ না থাকে সে পুরোটা সময়ে আমাদেরকে দিবে, এবং সেই অনুযায়ী সেও রেডি হচ্ছে। আমরা চ্যাম্পিয়নের দাবিদার, টিম যেরকম গঠিত হয়েছে, বাট ভালো খেলতে হবে। এরই মধ্যে 13 ক্রিকেটারের নাম নিশ্চিত। তামিম, মুশফিক, রিয়াদের মতো সিনিয়রদের সঙ্গে থাকবেন মিরাজ, হৃদয়, সাইফুদ্দিনরা। স্পিন ডিপার্টমেন্টের দায়িত্ব তাইজুল ইসলাম আর নাসুম আহমেদের কাঁধে। পেস ডিপার্টমেন্টে দারুণ ছন্দে থাকা আবু হায়দার রনির সঙ্গী তরুণ মুশফিক হাসান। এছাড়াও আছেন ঘরোয়ায় পরীক্ষিত রনি তালুকদার, মাহিদুল অঙ্কন কিংবা আরিফুলরা। তবে সাদা কালোদের দল গোছানো এখানেই শেষ নয়। চোখ আছে তাসকিন আহমেদ আর এবাদত হোসেনের দিকে। এই দুজনের অন্তত একজনকে দলে টানবে মোহামেডান। বেঞ্চ শক্তি বাড়াতে বয়স ভিত্তিক থেকে নেওয়া হবে আরও কিছু নাম। নীতি নির্ধারকদের চিন্তায় রমজান আর জাতীয় দলের ব্যস্ততা। রমজানের সময় যখন খেলা হয় তখন প্লেয়ারদের ইনজুরির পরিমাণ বেশি থাকে। অনেকে রোজা রেখে খেলে, যারা রোজার খেলার দিন রোজা রাখে না তার আগের দিন রোজা রাখে, সো তারা ডিহাইড্রেট অবস্থায় খেলাও আছে বাংলাদেশে, জিম্বাবুয়ে আসবে, তখনও আমাদের 3-4টা প্লেয়ার থাকবে না। গুঞ্জন আছে দল গড়ায় 7 কোটি টাকার বেশি বাজেট সাদা কালো শিবিরের। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও অধিনায়কত্বের ভার তামিমের কাঁধে। 3রা মার্চ শুরু এবারের আসর। এর আগে 22 ও 23 ফেব্রুয়ারি হবে আনুষ্ঠানিক দল বদল। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। জানাবো দেশের ফুটবলের খবর। নারী সাফের ফাইনাল ম্যাচের শুরুর একাদশে থাকা ফুটবলারদের 21 পদক দিতে চায় সংস্কৃতি মন্ত্রণালয়। তবে ফুটবল ফেডারেশনের দাবি ভিন্ন।
সব ফুটবলার, কোচ ও স্টাফ মিলিয়ে শিরোপাজয়ী দলের সঙ্গে থাকা ৩২ জনের জন্যই পদক চায় বাফুফে। বিষয়টি নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে সংস্কৃতি মন্ত্রণালয়কে চিঠিও পাঠিয়েছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। টানা 2 বার সাফ জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। খেলাধুলায় নারী জাগরণেও অবদান কম নয় তাদের। তাই তো এই দলকে 21 পদকে ভূষিত করেছে সংস্কৃতি মন্ত্রণালয়। আগামী 21 ফেব্রুয়ারি নারী দলের হাতে এই পদক তুলে দেওয়া হবে। তবে প্রশ্ন উঠেছে, কয়জন ফুটবলার পাবেন এই সম্মাননা? মাঠের ফুটবলে 11 জন খেললেও কোচিং স্টাফ, টিম ম্যানেজমেন্ট সহ একটি দলে থাকেন অনেকেই। 21 পদকের জন্য বাফুফে থেকে সাফ কন্টিজেন্টের 32 সদস্যের নাম পাঠালেও ফাইনালে শুরুর একাদশে খেলা ফুটবলারদেরই কেবল পুরস্কার দিতে চায় মন্ত্রণালয়। ফার্স্ট 11 যেটা আমার মনে হয় তারা এটা নিয়ে চিন্তা করেছে, এবং 5 জন সাবস্টিটিউট থাকে। এটাকেও যদি সংযুক্ত করে সেক্ষেত্রে 16 জন হয়, আর ফুল স্কোয়াড হইলে আপনার 23 জন, কন্টিজেন্ট হইলে 32 জন। আমার মনে হয় টিম ওয়ার্ক যেহেতু সবাইকে নিয়েই এটা করলে আমার মনে হয় সবচেয়ে ভালো হবে, এবং সবাই আনন্দিত থাকবে এবং খুশি থাকবে। সংস্কৃতি মন্ত্রণালয়ের সিদ্ধান্তে বড়সড় বিতর্কের সুযোগ রয়েছে। পুরো আসরে লাল সবুজ জার্সি গায়ে জড়িয়েছিলেন 23 ফুটবলার। ম্যাচে বদলি হিসেবে খেলেছেন অনেকেই। তাই সংস্কৃতি মন্ত্রণালয়ের চাওয়া অনুযায়ী 11 ফুটবলারের নাম নিয়ে দ্বিধাদ্বন্দ্বে বাফুফে। আরও অন্যান্য মেয়েরাও তো খেলেছে, তারাও আশায় ছিল, তারা সাবস্টিটিউট ছিল, তারাও খেলার জন্য চিন্তায় ছিল। হয়তো বা পারফর্ম শো করতে পারেনি, তারা 11-এ আসতে পারেনি, কিন্তু সবারই তো আশা ছিল। ওখানে স্পোর্টসের লোক আমার মনে হয় না খুব একটা বেশি আছে। যদি তারা এই ব্যাপারে তৎপর থাকতো এবং তাদের অভিজ্ঞতা থাকতো, তারা অবশ্যই স্কোয়াডের কথাই বলে দিত বা কন্টিজেন্টের কথা। এখন এদের সাথে আমাদের জিএস সাহেবের সাথে, ফেডারেশনের সাথে কি আলোচনা হয়, আমার মনে হয় আলোচনা করেই সিদ্ধান্ত নেবে। জনপ্রিয় সফটওয়্যার অব্র কিবোর্ডের জন্য 21 পদক পেতে যাচ্ছেন প্রোগ্রামার মেহেদি হাসান খান। তবে তিনি পদক নিতে চান পুরো টিমের নামে, যা মেনেও নিয়েছে মন্ত্রণালয়। তাহলে কেন বঞ্চিত হবেন সাফজয়ী নারী দলের ফুটবলাররা? নিশ্চয়ই বিষয়টি পুনর্বিবেচনা করবে সংস্কৃতি মন্ত্রণালয়। সাফের বহরে থাকা 32 সদস্য না হলেও অন্তত ফুটবলার ও কোচিং স্টাফদের যেন বিবেচনা করা হয়, দাবি ফুটবল সংশ্লিষ্টদের। কথাই বলে দিত। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। নতুন আরও একটি রেকর্ডে নাম লিখিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। গত বছরের আয়ের হিসেবে 100 অ্যাথলিটের নাম প্রকাশ করেছে খেলাধুলার আর্থিক বিষয়ক সংবাদ মাধ্যম স্পোর্টিকো। এতে $260 মিলিয়ন নিয়ে বিশ্বের সর্বোচ্চ আয়কারীর আসনটি দখলে রেখেছেন CR7। এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো আয়ের হিসেবে সবার উপরে এই পর্তুগিজ তারকা। আর $147 মিলিয়ন নিয়ে তালিকার 4-এ রয়েছেন লিওনেল মেসি। যে বয়সে বুট তুলে রাখে খেলোয়াড়রা, সে বয়সেই মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন, গোলও পাচ্ছেন নিয়মিত। একের পর এক রেকর্ডে নাম লেখাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এবার আরও একটি অর্জন যুক্ত হয়েছে ক্রিস্টিয়ানোর নামের পাশে। খেলাধুলার আর্থিক বিষয়ক সংবাদ মাধ্যম স্পোর্টিকো শীর্ষ 100 ক্রীড়াবিদের আয়ের তালিকা প্রকাশ করেছে। এই হিসেবে বিশ্বের সর্বোচ্চ আয় করা অ্যাথলিটের আসনটি দখলে রেখেছেন রোনালদো। এ নিয়ে টানা দ্বিতীয়বার আয়ের হিসাবে সবার উপরে এই পর্তুগিজ তারকা। গত বছর সৌদি প্রো লিগের ক্লাব আল নাসর থেকে পারিশ্রমিক হিসেবে তার অ্যাকাউন্টে যুক্ত হয়েছে $215 মিলিয়ন। সঙ্গে বিভিন্ন স্পন্সর চুক্তি থেকে পেয়েছেন আরও $45 মিলিয়ন। সব মিলিয়ে গত বছর রোনালদোর আয় $260 মিলিয়ন, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 3150 কোটি টাকা। এর আগের বছরও তার আয় ছিল $200 মিলিয়ন। এ নিয়ে টানা 8 বছর $100 মিলিয়ন আয় করেছেন CR7। আয়ের দিক থেকে তার আশেপাশে নেই কেউ। শীর্ষ 5 জনের মধ্যে ফুটবল ও বাস্কেটের 2 জন আর 1 জন রয়েছেন বক্সার। তালিকার 2-এ আছেন যুক্তরাষ্ট্রের বাস্কেটবল কিংবদন্তি খেলোয়াড় স্টিফেন কারি। গোল্ডেন স্টেট ওয়ারিয়র্সের এই তারকার আয় $154 মিলিয়ন, যা রোনালদোর অর্ধেকের চেয়ে কিছু বেশি। টপ 5-এর মধ্যে রয়েছেন ফুটবলের আরেক তারকা লিওনেল মেসি। $147 মিলিয়ন নিয়ে তালিকার 4-এ ইন্টার মায়ামির আর্জেন্টাইন তারকা। গত বছর ক্লাব থেকে এমিলটন পারিশ্রমিক পেয়েছেন $60 মিলিয়ন। বাকি $75 মিলিয়ন এসেছে স্পন্সর চুক্তি থেকে। সান্তোসে ফেরা নেইমার রয়েছেন তালিকার 6-এ। গত বছর তার আয় ছিল $133 মিলিয়ন। শীর্ষ 8 আয়কারী ক্রীড়াবিদের মধ্যে সবচেয়ে কম বয়সী ব্রাজিলিয়ান তারকা। বাকি সবার বয়স 35 বছরের বেশি। আল ইত্তেহাদের কারিম বেনজেমা $116 মিলিয়ন নিয়ে 8-এ। 110 মিলিয়ন আয় করে 9-এ আরেক ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। তবে এবারও শীর্ষ 100 আয়কারী ক্রীড়াবিদদের মধ্যে নেই কোনো নারী অ্যাথলিট।
রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। চাঁদপুরের ফরিদগঞ্জে জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামলো গ্রিত কালিন্দিয়া ক্রিকেট টুর্নামেন্টের মূল আকর্ষণ ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। গ্রামীণ জনপদের এমন ক্রিকেট উৎসবে উপস্থিত ছিলেন কয়েক হাজার দর্শক। নাইমুল ইসলাম নীরবের ক্যামেরায় ফারুক আহমদের রিপোর্ট। গ্রিডোকালিন্দিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠ, তার চারপাশ ঘিরে দর্শক আর দর্শক, তার মাঝে চলছে ব্যাটি বলের লড়াই। না, তাদের কেউ জাতীয় কিংবা আন্তর্জাতিক ক্রিকেটার নয়, সবাই স্থানীয়, আবার কেউ প্রবাসী। তাই মাঠ ভর্তি এমন দর্শকের উপস্থিতিতে জমজমাট লড়াই। গ্রিডোকালিন্দিয়া ক্রিকেট টুর্নামেন্টে মোট 12টি দল অংশ নেয়। বৃহস্পতিবার গ্র্যান্ড ফাইনালে কাতার প্রবাসীর মুখোমুখি হয় শাপলা স্পোর্টিং ক্লাব। প্রথম ব্যাট করে 16 ওভারে অল আউট হয় শাপলা স্পোর্টিং ক্লাব। ম্যাচের দ্বিতীয় ইনিংসে 3 ওভার চলাকালে মাঠে দর্শক প্রবেশ নিয়ে দুপক্ষের খেলোয়াড়দের মধ্যে বাঁধে হট্টগোল। এতে মাঠ ছাড়ে শাপলা স্পোর্টিং ক্লাব। পরে তারা আর ফিরে না আসায় খেলা পণ্ড হয়ে যায়। শেষ পর্যন্ত নিয়ম অনুযায়ী আম্পায়াররা বিজয়ী হিসেবে কাতার প্রবাসী দলের নাম ঘোষণা করে। ততক্ষণে হেলিকপ্টারে উড়ে আসেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। খেলোয়াড় আর দর্শকরা ভুলে যান তার আগেই ঘটে যাওয়া সেই অপ্রীতিকর ঘটনা। মূলত যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে শুরু হয় এই ক্রিকেট টুর্নামেন্ট। আর গ্রামীণ জনপদে এই প্রথমবারের মতো এমন আয়োজনে দারুণ খুশি দর্শক, খেলোয়াড় আর আয়োজকরা। খেলাটা এখন হচ্ছে উপভোগের বিষয়, আমরা খেলাটা আমাদের মতো করে উপভোগ করতেছি। টুর্নামেন্টের আয়োজক কমিটিকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে দক্ষিণবঙ্গের ক্রিকেটকে পুনর্জাগরণের লক্ষ্যে বিগ ক্রিকেট টুর্নামেন্টে আয়োজন করার জন্য। মাদক বিরোধিতার একটা প্রতিবাদ উঠেছে এবং এখানে আমাদের দর্শককে বলে দিচ্ছে যে আমাদের সফলতার পরিমাপ। এদিকে দুদলের হাতে ট্রফি ও প্রাইজ মানি তুলে দেন প্রধান অতিথি। এই এক তারুণ্য নির্ভর নতুন বাংলাদেশ। তাই এমন আয়োজনের জন্য স্থানীয়দের ধন্যবাদ জানান খালেদ মাহমুদ সুজন। তার সঙ্গে অন্যরাও যারা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে পার্টিসিপেট দলকে, তাদের আমি ধন্যবাদ জানাই। চ্যাম্পিয়ন সবাই হয় না, কিন্তু পরিশ্রম যারা করে তাহলে একটা টুর্নামেন্ট হয়, অংশগ্রহণ করাটাই অনেক বড় কথা। আর এরকম একটা টুর্নামেন্টে যারা পৃষ্ঠপোষকতা করেছে তাদেরকে আমি সবাইকে ধন্যবাদ জানাই। গ্রিডোকালিন্দিয়া ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয় গত 23 ডিসেম্বর। প্রধান অতিথি হয়ে উপস্থিত থেকে উদ্বোধন করেন জাতীয় ক্রিকেট দলের আরেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে রাতে সংযুক্ত আরব আমিরাত যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু মিশন। ডিপিএল এর জন্য শক্তিশালী দল গঠন মোহামেডানের। ফরচুন বরিশালের মতো আধিপত্য বিস্তারের লক্ষ্য তামিমের। সাদা কালো জার্সিতে খেলবেন মুশফিক মাহমুদুল্লাহ রাও। এবং 21 পদকের জন্য মন্ত্রণালয়ের বিবেচনায় নেই সাফ জয়ী ফুটবল দলের সব সদস্য। অগ্রাধিকারে কেবল ফাইনালের শুরুর একাদশ। মানতে নারাজ ফেডারেশন। আরও অন্যান্য মেয়েরাও তো খেলেছে, তারাও আশায় ছিল। আমার মনে হয় টিম ওয়ার্ক যেহেতু সবাইকে নিয়েই এটা করলে আমার মনে হয় সবচেয়ে ভালো হবে। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। সঙ্গেই থাকুন সময়।